মিশরে বসেছে গাজার শান্তি আলোচনা। দ্রুত পদক্ষেপের তাগিদ ট্রাম্পের। চলতি সপ্তাহে সমাধানের প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য স্বীকৃতি। সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন সৌদি সরকারের ঘোষণা। মক্কা মদিনা সফর সহজলভ্য ও ভিশন 2030 বাস্তবায়নের লক্ষ্য। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির আশায় আজ মিশরে বৈঠকে বসেছেন হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল। এই আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই প্রথম ধাপের আলোচনা সফল হবে বলে আশা তার। তবে এই শান্তি আলোচনার ঠিক আগেই গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। 2 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশায় মিশরকে বেছে নেওয়া হয়েছে আলোচনার কেন্দ্র হিসেবে। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আলোচনায় বসছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল। এই আলোচনাকে ঘিরে সবচেয়ে বেশি তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সব পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিয়েছেন, জানিয়েছেন হামাসের সঙ্গে তার আলোচনাও ইতিবাচক। ট্রাম্পের বিশ্বাস চলতি সপ্তাহেই এই আলোচনার প্রথম ধাপ শেষ হবে এবং একটি ইতিবাচক ফলাফল আসবে। তবে শান্তির এই আহ্বানের বিপরীতে গাজায় থামেনি ইসরায়েলি হামলা। আলোচনার টেবিলে বসার ঠিক আগে রোববারও উপত্যকায় ঝরেছে ফিলিস্তিনিদের রক্ত, যা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে বিশ্বজুড়ে রাজপথেও বাড়ছে শান্তির জন্য চাপ। তুরস্কের ইস্তাম্বুল থেকে সার্বিয়ার বেলগ্রেড হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে নেমেছেন বিক্ষোভে। তাদের স্লোগানে আর প্লেকার্ডে একটাই দাবি, গাজায় অবিলম্বে হামলা বন্ধ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি। নিবির আমিন, নিউজ 24। গ্রেটা থানবার্গ সহ 156 অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই মিশনে অংশ নিয়েছিল 43টি নৌযান। গত 31 আগস্ট স্পেনের এক বন্দর থেকে তারা গাজার দিকে যাত্রা শুরু করে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাত্রা করেছিল এই বহর। মিশনটি আয়োজন করে ফিলিস্তিনপন্থী 4টি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এরপর ধাপে ধাপে নৌযানগুলো আটক করে ইসরায়েলি নৌবাহিনী। দায়িত্ব নেয়ার মাত্র 26 দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করার পর এই ঘোষণা দেন তিনি। তথ্য বলছে, মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দলের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় সেবাস্তিয়ানকে। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরুর সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন। এর আগে সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাঁসোয়া বাইরুর সরকার। পরে সেবাস্তিয়ানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত 51 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ তুষার ঝড়ে মাউন্ট এভারেস্টে অন্তত 1000 পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। চারিদিকে থই থই করছে পানি, ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে এ পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডু সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার। গণমাধ্যমের তথ্য বলছে, ফুলে ফেপে উঠেছে রাজধানী কাঠমান্ডুর নদীগুলোর পানি। এ পরিস্থিতিতে নদীর তীরবর্তী ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।
अब हामीले चाहिँ अब हाई अलर्टमा নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল পানির স্তর খুবই কম ছিল, কিন্তু এখন বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঁধ ভেঙে গেছে। বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছে। তবে খাবার রান্না করার ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। अब हाम्रो चाहिँ নদীর পানি বাড়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে উদ্ধার কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে 2 দিনের ছুটি ঘোষণা করেছে নেপাল সরকার। এর মধ্যেই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় 1000 পর্যটক। আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারে অবিরাম কাজ করে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কারে যোগ দিয়েছেন স্থানীয়রাও। গণমাধ্যমের তথ্য বলছে, প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়ে নেপালবাসী। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুম চলে, এতে প্রাণ হারান অনেকে। আফরিন মৌ, নিউজ 24। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃতের সংখ্যা 54 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 13 জন। গত সোমবার সিদুয়ার্জো শহরের আল খুজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরের নামাজের সময় নির্মাণাধীন উপরের তলার চাপ সামলাতে না পেরে ভবনটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা। সৌদি আরবে অবস্থানরত সব ধরনের ভিসাধারী এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন। রোববার এমন ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মসংস্থান সহ সব ধরনের ভিসাধারী মুসলমানদের জন্য এই সুযোগ উন্মুক্ত করেছে সৌদি সরকার। সৌদি আরবের পবিত্র 2 নগরী মক্কা ও মদিনা, এসব শহরে অবস্থিত মসজিদুল হারাম বা কাবা শরীফ ও মসজিদে নববী, যা বিশ্বের লাখ লাখ মুসলিমের হজ ও উমরা পালনের কেন্দ্র। এমন আবহে বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসা সহ যে কোনো ধরনের ভিসাতেই উমরা পালন করা যাবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থান সহ সব ভিসা এই সুবিধার আওতায় থাকবে। 5 অক্টোবর প্রকাশিত এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মুসলমানদের জন্য উমরা পালনের প্রক্রিয়া আরো সহজ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের মক্কা ও মদিনা সফর সহজলভ্য করা সৌদি সরকারের লক্ষ্য বলে জানানো হয়। মন্ত্রণালয় আরও জানায়, এই উদ্যোগের ফলে হজ উমরা খাতের সেবাগুলো আরো বিস্তৃত হবে এবং বহু মানুষ এই সেবার আওতায় আসবেন। একই সঙ্গে এটি সৌদি ভিশন 2030 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করে রিয়াদ। আসমাতুলি, নিউজ 24। কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে বাংলাদেশ। রিয়াদে সোমবার এই চুক্তি সহ হয়েছে। দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হলো। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। 1976 সাল থেকে অনানুষ্ঠানিকভাবে দেশটিতে কর্মী নিয়োগ শুরু হলেও সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত ঢাকা রিয়াদের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি ছিল না। এবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সাধারণ কর্মী নিয়োগের চুক্তি সই হয়েছে। সোমবার রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি চুক্তিতে সই করেন। এর মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ 50 বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলো। এতে ঢাকা রিয়াদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর আগে 2015 সালে গৃহকর্মী নিয়োগ এবং 2022 সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি সই হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্রিপ্টোকারেন্সির বাজারে নতুন ইতিহাস করল বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় এই ডিজিটাল মুদ্রার দাম রোববার বেড়ে দাঁড়িয়েছে $1,25,245, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা এবং অনুকূল পরিবেশের কারণে
আগস্টের মাঝামাঝিতে বিটকয়েনের দাম $1,24,480 পৌঁছেছিল। মার্কিন ডলারের দরপতন এবং শেয়ার বাজারে ইতিবাচক ধারার কারণেই মূলত টানা 8 দিন ধরে বাড়ছিল বিটকয়েনের দাম, যা ক্রিপ্টো মার্কেটে নতুন মাইলফলক তৈরি করেছে। চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর সময়ে রেমিটেন্স প্রবাহ 15.9% প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $7,586 মিলিয়ন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল $6,543 মিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে $2,685 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল $2,405 মিলিয়ন। ভেনেজুয়েলার রাস্তায় এক জমজমাট দৌড় প্রতিযোগিতা, তবে প্রতিযোগী কোনো মানুষ নয়, 80টি রঙিন কচ্ছপ। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সম্মানে আয়োজিত এই উৎসবে লেটুসের টানেই জয় পরাজয় নির্ধারিত হয়। আর এবারের আসরে সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 20 বছর বয়সী রবার্তো, যা ছিল তার জীবনের প্রথম দৌড়। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো ডিএসিস শহরে প্রতি বছরই বসে কচ্ছপের দৌড়ের এই মজার আসর। এবছর 80টি কচ্ছপকে সাজানো হয়েছিল নানা রঙে, আর তাদের ফিনিশ লাইনের দিকে টেনে নিয়ে যেতে দর্শকদের হাতে ছিল লোভনীয় লেটুস পাতা। এই ধীরগতির প্রাণীদের ঘিরে পুরো এলাকায় তৈরি হয় এক উৎসবের আমেজ। পশুপ্রেমিক সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির স্মরণে এই ঐতিহ্যবাহী উৎসবটি এখন শহরের অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকরা বলছেন, শিশুদের মুখে হাসি ফোটানো আর সবাই মিলে আনন্দ করাই এর মূল উদ্দেশ্য। তাই প্রতি বছরই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শহরবাসী। এবারের ধীরগতির লড়াইয়ে গতির ঝড় তুলেছে রবার্তো নামের এক কচ্ছপ। 20 বছর বয়সী রবার্তো তার প্রথমবারেই রেস জিতে মালিক ভিক্টর মার্টিনেসকে এনে দিয়েছে বিজয়ী সম্মান। সবাইকে অবাক করে দিয়ে তার এই জয় যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। নিবির আমিন, নিউজ 24। কমিক্সের কিংবদন্তি স্রষ্টা স্ট্যানলি ফিরে এসেছেন লস অ্যাঞ্জেলেস কমিকনে, তবে সশরীরে নয়, এআই হলোগ্রাম হয়ে। ভক্তরা তার ডিজিটাল অবতারের সাথে গল্প করেছেন, ছবিও তুলছেন। কিভাবে সম্ভব হলো এই প্রযুক্তি জাদু, আর কেনই বা এই আয়োজন, থাকছে সেই গল্প। সবুজ সোয়েটার আর চেনা চশমায় লস অ্যাঞ্জেলেস কমিকনের একটি বুথে হাজির স্বয়ং স্ট্যানলি। কিন্তু কাছে যেতেই ভাঙছে ভুল, আসল মানুষ নন, এ যেন তার নিখুঁত ডিজিটাল হলোগ্রাম, যার সাথে দিব্যি আড্ডা জমাচ্ছেন ভক্তরা। আয়োজকদের একটাই লক্ষ্য, ওয়াল্ট ডিজনির মতো আগামী প্রজন্ম যেন মনে রাখে কমিক্সের এই জাদুকরকে। এই ভাবনা থেকেই প্রায় 6 মাস আগে জন্ম হয় ডিজিটাল লি ফিরিয়ে আনার এক অভিনব প্রকল্পের। প্রোটো হলোগ্রাম ও হাইপার রিয়েল নামের দুটি সংস্থা এই অসাধ্য সাধন করেছে। স্ট্যানলির হাজারো ভিডিও ফুটেজ দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা শিখে নিয়েছে তার প্রতিটি ভঙ্গি আর কথা বলার ধরন। এতটাই নিখুঁত যে ভক্তরা বলছেন যেন সত্যি কথা বলছেন তাদের স্বপ্নের নায়ক। নিবির আমিন, নিউজ 24। 118 বছরের পুরনো বইয়ের বাজার এখন ঝাঁ চকচকে। কায়রোর ঐতিহাসিক আল আজবাকিয়া ফিরেছে নতুন রূপে। সারি সারি দোকান, মিশরীয় সাহিত্যিকদের নামে সাজানো গলি আর আধুনিকতার সাথে ঐতিহ্যের দারুণ মেলবন্ধন মুগ্ধ করছে সবাইকে। একসময়ের মাটিতে সাজিয়ে রাখা বইগুলো পেয়েছে তাদের যোগ্য সম্মান, আর ক্রেতারা পেয়েছেন গোছানো এক বইয়ের ভুবন। ধুলোমাখা চত্বরে মাটিতে বইয়ের পসরা সাজানোর দিন শেষ। মিশরের কায়রোর এই ঐতিহাসিক বাজারে এখন শোভা পাচ্ছে 133টি ঝকঝকে স্টল। বিক্রেতারা বলছেন, এই পরিবর্তনে বইগুলো যেন তাদের হারানো সম্মান ফিরে পেয়েছে, আর তাই ক্রেতা বিক্রেতা সবার চোখে মুখে এখন খুশির ঝলক। কায়রোর এই বইপাড়ার অলিগলিতে এখন নাগিব মাহফুজ আর তাহা হোসেনের মতো সাহিত্যিকদের নাম। ছাত্রদের করা নকশায় ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়ার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরনো ঐতিহ্য। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি বিশেষ চত্বরও। 1907 সাল থেকে মিশরীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র এই বাজার। দর্শনার্থীদের ভাষায় এটি শুধু একটি বইয়ের বাজার নয়, বরং ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল।
যা নতুন করে ফিরে পেল প্রাণ। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।